হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আমার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ফিজিক্সের রায় মার্টিন কোশ্চেন ব্যাংক বা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা, যে 2025-এ তোমরা যারা এইচএস এক্সাম দেবে তাদের জন্য যে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা বেরিয়েছে, সেখান থেকে আমি তোমাদের প্রথম 5টা বা 10টা স্কুলের সম্পূর্ণ সমাধান করে দেবো। ওকে, আজকের ভিডিওতে তোমাদের প্রথম স্কুল যে আছে দেখো না, বা প্রথম মডেল কোশ্চেন পেপার 1 এর প্রথম স্কুলটা কি আছে দেখো না, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। এখান থেকে এমসিকিউ কোশ্চেন, বড় কোশ্চেন, নিউমেরিক্যাল কোশ্চেন, প্রত্যেকটাই কোশ্চেন সমাধান করা হবে এবং ব্যাখ্যা সহকারে, মানে খুব সহজ এবং সরল করে বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথম স্কুলের যে এমসিকিউ কোশ্চেন আছে, সেই এমসিকিউ কোশ্চেনের সমাধান আলোচনা করব ব্যাখ্যা সহকারে। শুধু এমসিকিউ এর উত্তর কোনটা হবে সেইভাবে নয়, প্রত্যেকটা এমসিকিউ মানে সমাধানটা কি হচ্ছে, যাতে করে তোমরা এই সমাধান বা এই ব্যাখ্যাটা বা এই কনসেপ্টটা ভালো করে বুঝে এরম টাইপের অন্য কোশ্চেনও যাতে সমাধান করতে পারো, সেই হিসাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তোমরা জানো এর আগেও আমি রায়মার্টিন অনেকটাই সমাধান করেছিলাম। সেখানে কিন্তু আমি কোনো প্রশ্নেরই জাস্ট উত্তর বলি না, সেখান থেকে কেন উত্তরটা আসলো পুরোটা প্রপারলি আমি তার সলিউশন করি। আজকেও তাই করব। তোমাদের প্রথম যে 14টা এমসিকিউ কোশ্চেনের 14টা এমসিকিউ কোশ্চেনের সমাধান ব্যাখ্যা সহকারে আলোচনা করবো, তারপরে বড় কোশ্চেন, তারপরে এমসিকিউ, তারপরে নিউমেরিক্যাল কোশ্চেন। এবং তোমরা যারা ক্লাস 12 এ পড়ো, তোমাদের এখন সবথেকে বড় কি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ ফিজিক্সের কোন ক্লাসগুলো তোমাদের করালে ভালো হয়, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে, এবং ম্যাথামেটিক্স এর কোন চ্যাপ্টারটা করালে ভালো হয় সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ওকে, তো আমরা প্রথম কোশ্চেন স্টার্ট করছি। প্রথম কোশ্চেনটা কি আছে দেখে নাও। 1 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে কি স্থির তড়িৎ আকর্ষণ বল একটি। স্থির তড়িৎ আকর্ষণ বল একটি। অপশন এ স্বল্প পাল্লার বল, সংরক্ষী বল, নিউক্লিয় বল, অসংরক্ষী বল। খুবই সহজ কোশ্চেন দেখেন। এটা এর সমাধান করতে গেলে তোমার কুলম্বের সূত্র জানতে হবে, এবং এই কনজারভেটিভ বল বা সংরক্ষী বল এটা তোমরা ক্লাস 11 আশা করি এর কনসেপ্টটা পেয়েছিলে। সংরক্ষী বল কাকে বলা হয়? যদি কোনো বল, ওকে, যদি কোনো বল তার দূরত্বের বর্গের, ওকে, তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, তাহলে সেই বলটাকে বলা হয় কি কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল। ওকে, সংরক্ষী বল। তাহলে এখানে যে 1 নম্বর কোশ্চেনটা বলেছে দেখো নাও, কোশ্চেন নাম্বার 1টা কি বলেছে, স্থির তড়িৎ আকর্ষণ বলটি কি স্বল্প পাল্লার বল, সংরক্ষী বল, না অসংরক্ষী বল, না নিউক্লিয় বল। তাহলে এই স্থির তড়িৎ আকর্ষণ বল বলতে আমরা কি বলছি, তাহলে কুলম্বের সূত্রটা যেটা আছে, কুলম্বের সূত্রটা কি ছিল, F ইকুয়াল টু, আমরা যদি এসআই লিখি 1/4 পাই এপসিলন নট ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। ওকে, তাহলে 1/4 পাই এপসিলন নট হচ্ছে ধ্রুবক, এবং এখান থেকে কুলম্বের সূত্র ছিল কি, যদি দুটি আধান পরস্পর ক্ষুদ্র দূরত্বের মধ্যে থাকে, ওকে, দুটি বিন্দু আধান পরস্পর ক্ষুদ্র দূরত্বের মধ্যে থাকে, তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে এফটা, সেটা কি হবে, আধান দুটির গুণফলের সমানুপাতিক Q1 Q2, আর কি হবে, আধান দুটির মধ্যেকার দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আরটা কি, ডিস্টেন্স। ওকে, ডিস্টেন্স বা আমি ডিসপ্লেসমেন্ট বলতে হয়, যদি এটা ভেক্টর আছে তাহলে এটাকে আমি ডিসপ্লেসমেন্ট বলতে পারি, বা সরণ বা দূরত্ব। ওকে, একই জিনিস। ওকে, এখানে স্কেলার ভেক্টর কনসেপ্ট না, জাস্ট আমি ডিসটেন্সে বোঝাচ্ছি এখান থেকে। তাহলে এইটা কি সংরক্ষী বল, এক্সট্রা কি ছিল, ডিসটেন্স ছিল, দূরত্বটা ছিল, আর এখানে দেখুন দূরত্ব আছে, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে অবশ্যই এটা কি সংরক্ষী বল। তাহলে সংরক্ষণ অপশনটা কি আছে দেখে নাও, অপশন বি। অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। আর প্রথম কোশ্চেনে স্থির তড়িৎ আকর্ষণ বলটি বা স্থির তড়িৎ যে আকর্ষণ বলটি আছে সেটা কি হবে, সংরক্ষী বল। ওকে, তো আশা করি এটা বুঝতে পারলে। তো আমরা নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কি বলছে দেখে নাও, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার হলে তার ধারকত্ব কত হবে। খুবই সহজ কোশ্চেন দেখে নাও, একদম ইজি। তোমরা যদি এর ফর্মুলা জানো সেখানে ডাইরেক্ট অ্যান্সার করতে হবে। অপশনগুলো কি বলে দেখে নাও, অপশনগুলো খুব ইন্টারেস্টিং দিয়েছে। অপশনগুলো কি কি দেওয়া আছে এখানে দেখে নাও। এখন যদি আমরা অপশনগুলো লিখি, অপশন এ কি বলেছে, 911 মাইক্রোফ্যারাড। অপশন বি কি বলছে এখানে দেখে নাও, 725 মাইক্রোফ্যারাড। অপশন সি কি বলছে দেখে নাও, 711 মাইক্রোফ্যারাড। অপশন ডি 640 মাইক্রোফ্যারাড। ওকে, এটা দিচ্ছে কি বলেছে, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি
400 কিলোমিটার। ওকে, 6400 কিলোমিটার। তাহলে এটা আর ইকুয়াল টু বলে দেওয়া হয়েছে 6400 কিলোমিটার। তাহলে এর ধারকত্ব কত হবে? কোশ্চেন নাম্বার 2, এর ধারকত্ব কত হবে? খুবই সহজে আমরা সমাধান করতে পারবো। যেহেতু কিলোমিটার আছে, এটা এসআই তে, তাহলে আমাকে এসআই ধারকত্ব এবং ব্যাসার্ধ সম্পর্কটা লিখতে হবে। সেটা কি? সি ইকুয়াল টু 4 পাই এপসিলন নট আর। এখানে এইটা ছিল ধারকত্ব আর ব্যাসার্ধের সম্পর্ক। যে কোনো গোলকের ব্যাসার্ধের সঙ্গে সম্পর্ক যেটা। তোমরা ধারকত্ব চ্যাপ্টার খুললে সেখানে এটা পেয়ে যাবে। এবার দেখেন এটা আরটা এত কিলোমিটার, তাহলে কিলোমিটারকে আমার মিটারে কনভার্ট করতে হবে। তাহলে বলতে পারি কি 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিটার। তার মধ্যে আর কি 64 ইনটু 10 টু দি পাওয়ার 5 মিটার। ওকে, এটা মিটার হয়ে গেল। তাহলে এটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে বা সি ইকুয়াল টু 4 পাই এপসিলন নট কি, এখানে ভালো করে বুঝতে 1/4 পাই এপসিলন নট ইকুয়াল টু কি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। তাহলে 4 পাই এপসিলন নটটা কি হবে 1/9 ইনটু 10 টু দি পাওয়ার 9। তাহলে এখানে মানটা বসাবো 1/9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু আর এর মান হচ্ছে 64 ইনটু 10 টু দি পাওয়ার 5। তাহলে দেখে নাও 64/9 ইনটু 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার 9। তাহলে কাটাকুটি করলে উপরে থাকে কত 10 টু দি পাওয়ার -4। ওকে, এটা কি হবে ফ্যারাড, এটা ফ্যারাডে আছে। এটাকে যদি আমরা ভাগ করি কত হবে দেখে নাও 9 64 7 9 63 63 1 0.0 9 1 9 আবার সেই একই থাকবে 1 1 হচ্ছে এরকম। তাহলে এটা আমরা অ্যাপ্রক্স পাবো কত 7.11 ইনটু 10 টু দি পাওয়ার -4। ওকে, ফ্যারাড, এটা ফ্যারাড। তাহলে যদি পয়েন্টটা দিকে দুটো সরিয়ে দিই 711 ইনটু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। এবারে 10 টু দি পাওয়ার, তাহলে 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড ইকুয়াল টু 1 মাইক্রোফ্যারাড। ওকে, এটা তাহলে আমরা এটা বলতে পারি কি 711 মাইক্রোফ্যারাড। তাহলে দেখলাম পৃথিবীর ব্যাসার্ধ কত দাঁড়ালো 711 মাইক্রোফ্যারাড। ধরো অপশন কোনটা আছে? অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। তো নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেন দেবো। 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও কি আছে। 3 নম্বর কোশ্চেন বলা আছে কোনো বৈদ্যুতিক বাল্বের তড়িৎ প্রবাহ মাত্রা 0.5% হ্রাস পেলে বাল্বের ক্ষমতা হ্রাস পাবে কত পার্সেন্ট? অপশন এ বলে 0.25%, অপশন বি 0.5%, অপশন সি 1%, অপশন সি ডি অপশন ডি 2%। খুবই সহজ কোশ্চেন দেখে নাও, একদম ইজি কোশ্চেন আছে, সমাধান করলে আশা করি সহজে বুঝতে পেরে যাবে। এবং শুধু এই এমসিকিউ কোশ্চেন বুঝতে পারলে হবে না, এইরকম এই কনসেপ্টে জেনে অন্য কোনো অঙ্ক আর থাকলে সেগুলো সমাধান করতে পারো। এইভাবে তোমাকে কিন্তু বুঝতে হবে ব্যাপারটা, ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আশা করি খুব সহজে বুঝতে পারবে আর এরকম টাইপের কোশ্চেন তুমি সমাধান করতে পারবে। দেখে নাও কি বলেছে, কোনো বৈদ্যুতিক কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, কোনো বৈদ্যুতিক বাল্বের তড়িৎ প্রবাহ মাত্রা 0.5% হ্রাস পেলে, মানে এটা ত্রুটি অ্যাকচুয়ালি, তাহলে ডেল্টা আই বাই আই এটা বলে দেওয়া আছে। এখানে ইরর বের করতে হবে, ত্রুটি বের করতে হবে, সেটা হলো 0.5%। কত বলেছে দেখে নাও 0.5%। তাহলে হ্রাস পেলে বাল্বের ক্ষমতা হ্রাস পাবে, বাল্বের ক্ষমতাটা কত হ্রাস পাবে, অর্থাৎ ক্ষমতা বলতে ডেল্টা পি বাই পি, এইটা কত পার্সেন্ট হবে এইটা বের করতে বলা হয়েছে কোশ্চেনে। অপশনগুলো দেখে নাও, এখানে দেওয়া আছে অপশনগুলো কত 0.25%, 0.25%, অপশন বি কত 0.5%, 0.5%, অপশন সি কি বলছে দেখে নাও 1%, অপশন ডি কি বলছে দেখে নাও 2%। 2%, এই অপশনগুলো দেওয়া আছে, কোনটা সঠিক হবে দেখে নাও, খুবই সহজে। তাহলে আমাকে পি এর সঙ্গে আই এর সম্পর্ক, পাওয়ার এবং কারেন্টের সম্পর্কটা কি জানতাম, সেটা কি আমরা জানি কি পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, তাই না? এটা তো আমরা সহজ জানি। একটা সার্কিট, তার মধ্যে যদি রেজিস্ট্যান্স আর থাকে, এখানে ব্যাটারি যদি থাকে এবং ভি ধরলাম, এখান থেকে কারেন্ট যদি আই যায় প্রবাহিত হয় এবং রেজিস্ট্যান্স যদি যদি আর থাকে, তাহলে এখানে এর দুই প্রান্তে যে পাওয়ারটা হবে সেই পাওয়ারটা কি আই স্কোয়ার আর। ওকে, তাহলে সেই পাওয়ারটা কত হবে আই স্কোয়ার আর, এই পাওয়ারটা রেজিস্ট্যান্স ধরবে। যেহেতু রোধ ধ্রুবক, তাহলে আমরা যদি ত্রুটি বের করি সেটা কি হবে ডেল্টা পি বাই পি ইকুয়াল টু আই স্কোয়ার আছে, তো 2 ডেল্টা আই বাই আই। ওকে, এইটা হবে। এবারে এখানে মানটা বসিয়ে দেবো 2 ইন্টু ডেল্টা আই বাই আর মান কত 0.5%, 0.5%, তাহলে 5 দুগুণ 10 1%, ডেল্টা পি বাই পি কত হচ্ছে 1%।
অপশনটা দেখো না কি আছে, অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর দেখো না এই কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। সর্বদা তোমার বলছি, যখনই কোনো কোশ্চেন সমাধান করাবো সেটা মনোযোগ সহকারে ভালো করে বোঝার চেষ্টা করো যে কিভাবে কোনটা সমাধান হচ্ছে, কিভাবে কোনটাকে ধরা হচ্ছে। ধরলাম কিভাবে, দেখো না এটা কারেন্ট দেওয়া আছে, পাওয়ার বের করতে হবে, ক্ষমতা বের করতে বলেছে, তাহলে পাওয়ার কারেন্টের হার্স, এটা পাওয়ারের হার্সটা বের করতে হবে। তাহলে আমার ফর্মুলা কি, পাওয়ার আর কারেন্টের সঙ্গে পি ইকুয়াল টু আই স্কয়ার। ব্যাস, এটাকে আমরা ক্লাস আমরা 11-এ শিখেছিলাম একদম ত্রুটি গণনা, সেই হিসাবে আমরা ক্যালকুলেশন করে সহজে ম্যানটা বের করতে হবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। ওকে, কোশ্চেন নাম্বার 4টা দেখে নাও কি আছে। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে টি চরম তাপমাত্রায় কোনো পদার্থের চৌম্বক প্রবণতা 20 সূত্র অনুসারে কোন রাশিটির সমানুপাতিক হবে। খুবই সহজ এটা। তোমরা পদার্থের চৌম্বক ধর্ম এই চ্যাপ্টারটার যেখানে চৌম্বক প্রবণতা আছে তারপরে 2-3 পাতা করে যে 20 ওখানে ফর্মুলা দেওয়া আছে, একদম ইজি। ওকে, শুধু ফর্মুলাটা দেখলেই হয়ে যাবে, খুবই সহজ আছে। দেখেন এটা কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, অপশনগুলো লিখে নি। কি বলে দেখেন, ক্যাপিটাল টির চরম তাপমাত্রায় কোনো পদার্থের চৌম্বক প্রবণতা 20 সূত্র অনুসারে কোন রাশিটির সঙ্গে সমানুপাতিক হবে। চৌম্বক প্রবণতা, ওকে, নর্মালি হচ্ছে কে হচ্ছে চৌম্বক প্রবণতা, এটাও চৌম্বক প্রবণতা পার ইউনিট কে বাই রো কে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। এবং এর ফর্মুলাটা দেখো 20 তাপমাত্রার সঙ্গে সম্পর্কটা দেখুন কি হবে। এখানে আগে অপশনটা লিখে নি। অপশনে টি বলেছে, অপশন বিটা কি বলেছে দেখে নাও 1/t²। অপশন সিটা কি বলেছে দেখে নাও t²। অপশন ডিটা বলেছে 1/t। ওকে, দেখবে চুম্বক প্রবণতার সঙ্গে 20 উষ্ণতার সম্পর্কে দেখে নাও এক্স ইকুয়াল c/t। এটা আর সি ধ্রুবক হলে এক্স প্রপোর্শনাল টু 1/t। তাহলে কার সঙ্গে সমান হচ্ছে, এর চরম তাপমাত্রার ব্যস্ত অনুপাতিক হচ্ছে, অর্থাৎ অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তোমরা চুম্বক পদার্থের ধর্ম এই চ্যাপ্টারে যাবে, যেখানে চুম্বক প্রবণতা, চুম্বক গ্রাহিতা, ওকে, আপেক্ষিক চুম্বক ভেদ্যতার সঙ্গে যে সম্পর্কগুলো আছে দেখবে মিউ আর ইকুয়াল টু 1/1 - কে বলে সম্পর্ক আছে। এরপরে 1-2 পাতা উল্টাবে দেখবে সেখানে কিন্তু খুব সহজে এই সম্পর্কগুলো দেওয়া আছে। ওকে, নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 5 এ যাব। কোশ্চেন নাম্বার 5টা কি বলছে দেখো। 1 তড়িৎবাহী একটি ঋজু পরিবাহীর অক্ষের উপর সমস্ত বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্য বি এর মান হবে অপশন এ সর্বোচ্চ, অপশন বি সর্বনিম্ন, অপশন সি 0, অপশন ডি 1 টেসলা। খুবই সহজে সমাধান করা যায় দেখুন। কোশ্চেন নাম্বার 5 অপশনগুলো দেখুন। অপশনগুলো কি বলছে, সর্বোচ্চ, অপশন বি কি বলছে দেখে নাও সর্বনিম্ন, অপশন সি সর্বনিম্ন 0, অপশন ডি হচ্ছে 1 টেসলা। কনসেপ্টটা তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। আমরা একটা দীর্ঘ ঋজু তারের ক্ষেত্রে কিভাবে বের করি, তো এখানটায় কোনো একটা পয়েন্ট ধরে নিই, সেখান থেকে পি বিন্দু, আমরা এটাকে θ1 θ2 ওকে এটা ধরে নিই, এটা আর হয়ে যাবে। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করি কি চুম্বক ক্ষেত্র ইকুয়াল টু পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র, এবং এর মধ্যে কারেন্ট আছে আই যাচ্ছে, সেটা বের করি কি μ0/4 এখানে এক্ষেত্রে হবে μ0I/2 2π sin θ1 প্লাস sin θ2। ওকে, এটা θ1 θ2টা ডিপেন্ড করে অ্যাঙ্গেলটা কত। এবার দেখে নাও এই বিন্দুটা যদি এই অক্ষের মধ্যে চলে আসে, ভালো করে বুঝে নাও, দীর্ঘ যেটা তার আছে এই বিন্দুটা কোথায় চলেছে, এখানটা চলে আসে। বিন্দুটা যখন এই বিন্দুটা এই পরিবাহীর কোনো একটা অক্ষ হয় এর মধ্যে বা এই অক্ষ বরাবর যে কোনো জায়গায় যদি হয়, বললাম এখানটা আছে, এখানটা যদি হয়ে যায় পি বিন্দুটা, তাহলে এখান থেকে এই এন্ড থেকে যে আমি লাইন টানবো সেটা কোথায় সোজা বরাবর যাবে। আর সোজা বরাবর গেলে এই অ্যাঙ্গেলটা উৎপন্ন হবে কি, এটা যদি জাস্ট এর উপরে হলে কি এটা এর উপর পড়ে গেছে, তার মানে কি 0 হয়ে গেছে। আর θ1টা করতে কি হবে, θ1 0। এবার θ2টা কি এখান থেকে, তাহলে এখান থেকে এটা কত হচ্ছে,
এখান থেকে আমরা টানতাম θ2 হয়েছিল, কিন্তু এখান থেকে যদি এরকম টানি তাহলে কত অ্যাঙ্গেলটা কত হবে, এইটাও এর উপরে পড়ে যাবে, তাহলে সেটা কত হবে, θ2টা 0 হয়ে যাবে। তাহলে অক্ষের উপরে কোনো দীর্ঘরেখীয় পরিবাহীর অক্ষের উপরে থাকলে অ্যাঙ্গেল কোনো উৎপন্ন হবে না, θ1 θ2 0। তাহলে যদি 0 হয়ে যায় এই দুটো, তাহলে কি পাচ্ছি μ0I/2π ইন্টু 0 প্লাস 0, কারণ সাইন 0 ডিগ্রি কি হয় 0 হয়ে যায়, তাহলে এইটাও 0 এইটাও 0, আলটিমেট কি 0। তার চুম্বক ক্ষেত্র কি যাবে 0 হবে অ্যাকচুয়ালি। অপশন সি, অপশন সি ইজ রাইট অ্যান্সার, শূন্য হবে এটা। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। একদম ইজি কোশ্চেন ছিল থিওরি থেকে একদম। অক্ষর সর্বদা এটা মনে রাখবে, কোনো পরিবাহীর অক্ষের উপরে চুম্বক ক্ষেত্র থাকে না। কোনো পরিবাহীর অক্ষের উপরে বা পরিবাহীর উপরে, কোনো পরিবাহীর উপরে কোনো চুম্বক ক্ষেত্র থাকে না। পরিবাহীর জন্য কোনো পরিবাহীর মধ্যে কারেন্ট প্রবাহিত হলে তার আশপাশে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, কিন্তু পরিবাহীর উপরে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয় না বা চুম্বক ক্ষেত্র থাকে না। ওকে, এই কনসেপ্টটা ক্লিয়ার করবে। ওকে, তো নেক্সট কোশ্চেন আমরা যাব কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6টা কি বলছে দেখো, একটি সুদীর্ঘ উলম্ব ফাঁপা ধাতব নলের অক্ষ বরাবর একটি দণ্ডচুম্বককে ছেড়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর দেখা যাবে দণ্ডচুম্বকটি অপশন এ থেমে গেছে, অপশন বি উপর নিচে দুলছে, অপশন সি সমতরণে নামছে, অপশন ডি স্থির দ্রুতিতে পড়ছে। কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করে কি বলছি। কোশ্চেনটা কি বলছে ভালো করে বোঝো। কি বলছে, একটি সুদীর্ঘ উলম্ব ফাঁপা ধাতব নল, ফাঁপা ধাতব নল আছে, তাহলে এই এর লম্বালম্বি ভাবে একটা, ঠিক আছে, একটা দণ্ড চুম্বক, তার নাম এনএস, দণ্ড চুম্বককে ছেড়ে দেওয়া হলো। কি বলছে, নলের অক্ষ বরাবর একটি দণ্ড চুম্বককে ছেড়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর দেখা যাবে দণ্ড চুম্বকের মধ্যে তাহলে কি দেখা যাবে, যেটি সমদ্রুতিতে, সমদ্রুতিতে কি পড়ছে নিচের দিকে, তাহলে এটা কি হবে অ্যাকচুয়ালি সমদ্রুতিতে পড়ছে বা স্থির দ্রুতিতে, একই স্থির দ্রুতিতে পড়ছে। ওকে, এটা স্থির দ্রুতিতে পড়ছে, অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখে নাও, খুবই ইজি কোশ্চেন আছে দেখে নাও, এবং কনসেপচুয়াল কোশ্চেন আছে। এই কোশ্চেনটা তোমাদের পরিবর্তী প্রবাহ ওখান থেকে দেখেন, পরিবর্তী প্রবাহ অনেকেই চ্যাপ্টারটাকে ভয় করে, খুব কঠিন মনে করে, কিন্তু এখান থেকে খুব একটা কঠিন কোশ্চেন আসে না। সেই জন্য বিশেষ করে বইয়ে যে কোশ্চেন গুলো আছে আমি চেষ্টা করব সব থেকে সহজ করে বুঝিয়ে দেওয়া, যাতে করে যেই কোশ্চেন সমাধান করছি সেইটা তোমরা বুঝতে পারো ভালো করে। দেখে না, কোশ্চেন নাম্বার 7 কি বলছে, শ্রেণী সমবায় যুক্ত একটি রোধক আর এবং আবেশক ক্যাপিটাল এল এর উপরে একটি এসি ভোল্টেজ প্রয়োগ করা হলো। এক্ষেত্রে রোধক আর এবং আবেশী প্রতিঘাত বা ইম্পিডেন্স উভয়ের মান 3 ওহম হলে প্রযুক্ত বিভব ও প্রবাহ মাত্রার দশা পার্থক্য কত হবে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন দেখো না, এই চ্যাপ্টারটা থিওরি কিন্তু আমি অলরেডি তোমাদের পড়িয়ে দিচ্ছি। যারা এই চ্যাপ্টারটা এখন থিওরি দেখুনি, অবশ্যই তোমরা সায়েন্স বিটা চ্যানেলে যাবে, সেখানে ভিডিও বা প্লেলিস্টে যাবে, দেখবে ক্লাস 12 ফিজিক্স বা পরবর্তী প্রভাব বলে একটা ফোল্ডার আছে, ক্লিক করবে, সেখানে সমস্ত থিওরি ভিডিও পেয়ে যাবে। আশা করা যায় তোমরা যদি ভিডিও দেখো খুব সহজে কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝতে পেরে যাবে। ওকে, তাহলে এখানে দেখে নাও কোশ্চেনটা কি বললাম, আমরা কোশ্চেনটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। অধিকাংশ ছাত্রছাত্রীরা কি করে, যে কোশ্চেনটা বোঝার ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে, যেহেতু কমন না, এই কোশ্চেন এর আগে দেখিনি কেমন টাইপের কোশ্চেন, কোশ্চেন ঠিক মতো পড়ে না, তো বা পড়ার পর কি ফর্মুলা প্রয়োগ করবে, কি ফর্মুলা প্রয়োগ করবে, কিভাবে বেরোবে, এই সব চিন্তা ভাবনা করে। কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি বলতে চেয়েছে সেই কোশ্চেনটা বোঝার ব্যাপারে কিন্তু খুব একটা জোর দেয় না। সেই জন্য অধিকাংশ উত্তর কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে, কোশ্চেনটা যদি ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে কোশ্চেনটা দেখবো আমরা, কোশ্চেন নাম্বার কত 7, 7 নম্বর কোশ্চেনটা দেখানো কি বলছে, তাহলে একটা এলআর বর্তনী আছে, ওকে, এখানে একটা ভোল্টেজ আছে, এটা আর, এটা হচ্ছে এল, ঠিক আছে, আর কারেন্ট প্রবাহিত হচ্ছে আই। তাহলে এক্ষেত্রে রেজিস্ট্যান্সের রোধ কত হবে, আগে অপশন গুলো দেখে নি, কি বলে যে কি বের করতে হবে, বলে যে কি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে
ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য কত সেটা বের করতে বলেছে। অপশনগুলো লিখে নিলে অপশন এ বলছে কত দেখে নাও, π/2, অপশন বি 0, অপশন সি কত π/4, অপশন ডি π/6। কোনটা হবে দেখে নাও। তোমরা এলআর বর্তনী খেলে প্রথমে দেখে দেওয়া যায় খুব সহজে। তাহলে আমি যদি রেজিস্ট্যান্সটা কত বলেছে 3 ওহম কোশ্চেনে বলে দেওয়া আছে, আর এক্সএল বা ইন্ডাক্স ইম্পিডেন্স, আর ইন্ডাক্টরের ইম্পিডেন্স মানে ওমেগা এল, এটা কত বলে দিয়েছে 3 ওহম। রোধটা বলেছে কত 3 ওহম। এবার দেখুন যখন আমরা এলআর বর্তনী করি, সেই এলআর বর্তনীর ক্ষেত্রে যেটা আমরা লেখচিত্রটা পাই, সেই লেখচিত্র কি এই বরাবর কি থাকে আর থাকে আই আর, এই বরাবর কি থাকে ওমেগা এল থাকে, তাই না? ক্যাপাসিটি সিআর বর্তনীর ক্ষেত্রে আলাদা, এইটা নিচের দিকে হয়ে যায়, এইটা হয়, ঠিক আছে? যদি আই দিয়ে দিই, আর রেজাল্টেন্টটা কোন থাকে এই বরাবর রেজাল্টেন্ট, তাহলে এইটা হচ্ছে লব্ধি, এটা আর এটাকে জেড, এটাকে আই জেড বলছে। আই জেড মানে হচ্ছে ভি, এটা কি এটা ভোল্টেজ, আর এটা কি এই বরাবর কারেন্ট আছে, এই বরাবর কারেন্ট, আর এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এইটা হচ্ছে দশা পার্থক্য। থিটাটা কি ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স, এই ফেজ ডিফারেন্সটা বের করতে হবে। আমরা কি জানি ভালো করে দেখুন, আমরা জানি কি, আমরা জানি আমি যখন পড়াতাম তখন অনেক স্টুডেন্টই বলতো যে স্যার আমরা কিছু জানি না, আমরা জানি আমরা কিছুই জানি না, এরকম কথাবার্তা বলতো, তাই না? তোমাদের হয়তো যারা বুঝতে ঠিক কঠিন লাগে কোনো জিনিস, যখন বলে আমরা জানি, তখন নিজের মনে মনে অটেক হয়ে যায় কিছুই জানি না স্যার, তাই না? তো দেখেন আমরা জানি এখানে বলতে পারি কি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু বলতে পারি কি ওমেগা এল বাই আর। আবার দেখে নাও আমরা বলতে পারি কি যে ওমেগা এল বাই আর, এটা দিলাম, তাহলে ওমেগা এল কত দেখে নাও, থিটা তো ফেজ ডিফারেন্স, আর ফেজ ডিফারেন্স কার মধ্যে ভোল্টেজ আর কারেন্ট, ভোল্টেজ এটা তো ভোল্টেজ আর এটা কারেন্ট, তাহলে এই বরাবর এই অ্যাক্সিস বরাবর কারেন্টটা আছে, তাহলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে, তাহলে ট্যান থিটা ইকুয়াল ওমেগা এল বাই আর, তাহলে বলতে পারি কি থিটা ইকুয়াল টু, বা ট্যান থিটা এখনো রাখছি, ওমেগা এল হচ্ছে 3, এখানে 3 আর এটাও 3 কাটবে, এটা 1 হয়ে যাবে, তার মানে ট্যান π/4 45 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত π/4। তাহলে ভোল্টেজ আর কারেন্ট, ওকে। তোমরা হয়তো বলতে পারছো স্যার আই আর এটাও তো ভোল্টেজ, আই আরও এটা ভোল্টেজ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কারেন্টের অ্যাক্সেস কোন দিক বরাবর, এটা কারেন্টের, আর রেজাল্টেন্ট যে ভোল্টেজটা যেটা দেওয়া হয়েছিল এই ভোল্টেজটা তার অ্যাক্সেস কোনটা এটা, তাহলে এই আই আর ভালো করে বুঝে নাও, এই আই আর এই ভোল্টেজটা আর এই যে ভোল্টেজটা বলছি এই ভোল্টেজটা কিন্তু এক না। এখানে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলা হচ্ছে প্রযুক্ত বিভব, যেই বিভবটা প্রযুক্ত করা হয়েছিল সেই প্রযুক্ত বিভব ও প্রভাব মাত্রা দশা পার্থক্য, তাহলে প্রযুক্ত বিভব এইটা, আর এখান থেকে যে কারেন্টটা পাস করছে কারেন্টের মধ্যে, তাহলে কারেন্ট এই দিক দিয়ে পাস করছে, এটা কারেন্ট অ্যাক্সিস, তাহলে এই কারেন্ট আর এই ভোল্টেজ যদি আই জেড যে ভোল্টেজটা টোটাল, যেটা হচ্ছে কি টোটাল ইম্পিডেন্স, টোটাল রোধ, এই টোটাল রোধ, তাহলে এর অ্যাপ্রক্স ভোল্টেজটা কোনটা প্রয়োগ করা হচ্ছে এই ব্যাটারিটা, যেখানে এটা এটা প্রয়োগ করছে এটা, সেই ভোল্টেজটা হচ্ছে এই ভোল্টেজটা, তাহলে এই ভোল্টেজ আর এই বরাবর যে কারেন্ট আছে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স, দশা পার্থক্য। সেই দশা পার্থক্যের ফর্মুলা আমরা জানি কি ট্যান থিটা ইকুয়াল ওমেগা এল বাই আর, যদি ক্যাপাসিটর থাকতো তাহলে ওমেগা আর ওমেগা আর ওমেগা সি আর, ওকে ওমেগা সি আর, ওমেগা সি 1/ওমেগা সি হচ্ছে ক্যাপাসিটরের ইম্পিডেন্স, ওকে। তাহলে সেখান থেকে আমরা যদি মানটা বসাতে পারছি কি থিটা ইকুয়াল π/4, তাহলে অবশ্যই প্রযুক্ত বিভব ও প্রভাব মাত্রার মধ্যে দশা পার্থক্য কত হবে π/4 45 ডিগ্রি, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন যাবো আমরা, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা কি বলছে দেখে না, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে। একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যম থেকে একটি ঘন মাধ্যমে প্রবেশ করলে, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, এর অ্যান্সারটা তোমরা আশা করি জানো, এটা তোমরা ক্লাস 10ও এটা করেছি, ওকে। একটু নতুন ভাবে কথাটা মানে একই জিনিস একটু নতুন ভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করেছে এই কোশ্চেনটা। ক্লাস 10-এর কোশ্চেন 10-এ যেটা পড়েছিলে সেইটা হচ্ছে সেম কোশ্চেন, কিন্তু একটু নতুন ভাবে, কিভাবে দেখেন এখানে
একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যম থেকে একটি ঘন মাধ্যমে প্রবেশ করলে অপশন এ তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক উভয়েরই পরিবর্তন হয়। অপশন বি তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক উভয়ই একই থাকে। অপশন সি তরঙ্গ দৈর্ঘ্যের হ্রাস হয় কিন্তু কম্পাঙ্ক একই থাকে। অপশন ডি কম্পাঙ্কের বৃদ্ধি হয় কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য একই থাকে। এটার সমাধান কি দেখো, আমরা জানি যখনই আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং যে আলো আসে সেই আলোকেই আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে থাকি। ওকে, তাহলে আমরা যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলি বা আলো বলি একই জিনিস। তাহলে আলো যখন একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যায় তখন আলোর কি ঘটে? আলোর প্রতিসরণ ঘটে, তাই না? আলোর প্রতিসরণ ঘটে। প্রতিসরণ ঘটলে কি হয়? যদি আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন তার পথ পরিবর্তন করে, বা আমরা বলতে পারি লঘু ঘন না বললেও একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যখন প্রবেশ করে তাদের পথ পরিবর্তন আসে। একটা কি বলতে পারি, যদি আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তাহলে অবিলম্বের কাছে সরে আসে, আর যদি আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, তাই না? এবারে এখানে দেখে নাও, যদি আলো আমরা যদি এবার তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক দিয়ে বলি, আলোর কি থাকে? তরঙ্গ দৈর্ঘ্য থাকে এবং কম্পাঙ্ক থাকে। তাহলে আমরা যদি এইভাবে বলি যে আলো যখন একটি মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে, মাধ্যমের পরিবর্তন করায়, তখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? পরিবর্তনশীল হয়। এটা ভালো করে মনে রাখবে, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে যায়। আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে গেলে আলো তরঙ্গ দৈর্ঘ্য কি পরিবর্তন হয়। যেমন উদাহরণ বলতে পারি কি, আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তার তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তখন তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ওকে, এটা ভালো করে মনে রাখবে। কিন্তু একটা জিনিস সর্বদা ফিক্সড, তোমরা আলো চ্যাপ্টার ক্লাস 10 এর আলো চ্যাপ্টারের শেষের দিকে যদি পড়ে থাকো অবশ্যই এটা বুঝতে পারবে, এটা অঙ্ক ছিল একটা, যে আলোর একটা ধর্ম বা একটা গুণ কখনো পরিবর্তন হয় না, একটা প্রপার্টি সেটা কখনো পরিবর্তন হবে, সেটা কি? তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে বলছে কি, আলো যখন একটি শূন্য মাধ্যম থেকে ঘন মাধ্যম অর্থাৎ লঘু থেকে ঘন মাধ্যম যাবে তার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? হ্রাস পাবে কিন্তু কম্পাঙ্ক একই থাকবে। তাহলে এখানে অপশন সি ইজ এ রাইট অ্যান্সার, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস হয় কিন্তু কম্পাঙ্ক একই থাকে। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? হ্রাস পাবে কিন্তু কম্পাঙ্ক কি কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তর কি? অপশন সি, অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি কোশ্চেন নাম্বার 8 এর অপশন সি রাইট অ্যান্সার, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে কিন্তু কম্পাঙ্ক একই থাকবে। ওকে, কম্পাঙ্ক কি হবে? একই থাকবে, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন যায়, কোশ্চেন নাম্বার 9। ওকে, কোশ্চেন নাম্বার 9টা কি বলে দেখুন, এইটাও খুব ইজি কোশ্চেন, একদম তোমাদের বই থেকে কোশ্চেন দিয়ে ফর্মুলা জানলেই সমাধান হয়ে যাবে। কি বলছে দেখুন, একটি মাধ্যমের সংকট কোণ 60 ডিগ্রি, তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? খুবই সহজ, ফর্মুলা জানলেই অঙ্ক সমাধান হয়ে যাবে। এই কোশ্চেনটা সমাধান হয়েছে। ওকে, যদি তোমরা ফর্মুলা জানো খুব সহজেই এর সমাধান তোমরা করতে পারবে। কিভাবে দেখে নাও, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, অপশনগুলো আগে লিখে নিই আমরা। অপশনটা কি বলেছে? √3, অপশন বি কি বলেছে? 2/√3, অপশন সি হাফ, অপশন ডি 1/√3, হাফ নয় 1/√2, 1/√3। কি বলেছে? কোন মাধ্যমের সংকট কোণ অর্থাৎ থিটা সি কত 60 ডিগ্রি যদি হয় তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? তাহলে এই থিটা সি আর মিউর মধ্যে সম্পর্কটা আমাকে জানতে হবে। ফর্মুলা কি আছে? সাইন থিটা সি 1/μ, তাহলে বা বলতে পারি মিউ ইকুয়াল টু 1/sin থিটা সি, আর 1/sin 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মানে কি? √3/2, তার উল্টে গেলে 2/√3, তাহলে মিউ ইকুয়াল টু 2/√3। তাহলে দেখে নাও অ্যান্সারটা কত আসলো? অপশন বি, অপশন বি ইজ রাইট অ্যান্সার। খুবই সহজ কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10টা কি বলছে? রঙিন কাঁচকে, একটা কালারফুল কাঁচ আছে,
সেটা রেড হতে পারে, ব্লু হতে পারে, গ্রিন হতে পারে। ওকে, এরকম রঙিন কাঁচকে গুঁড়ো করলে সাদা দেখায়, এর কারণ হলো, দেখবে তোমরা প্র্যাকটিক্যালি দেখবে যদি কোনো রঙিন কাঁচ থাকে সেটা যদি ভেঙে যায়, ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে দেখবে চকচকে সাদা সাদা লাগবে, সাদা সাদা পাউডারের মধ্যে দেখবে যদি খুব গুঁড়ো হয়ে যায় পাউডার পাউডার সাদা সাদা পাউডার। যদি গ্রিন জিনিসকে ভাঙি গ্রিনই হয়ে যাবে, গ্রিন গুঁড়ো পাবো। কোনো গ্রিন রংকে যদি একটা ভিজিয়ে বা কোনো করি, সেটা বড় একটা যে কোনো একটা যদি শুকিয়ে বা একটা কোনো শুকনো ঠনঠনে কোনো যদি আকার দিই, সেটা গ্রিনই কালার থাকবে, সেটা ভাঙলে আবার গ্রিন পাউডার থাকবে। কিন্তু কাঁচকে, কালারফুল কাঁচকে যদি ভাঙো দেখবে সে সাদা হয়ে যায়, একদম খুব গুঁড়ো করলে সাদা পাউডারের মতো হয়ে যায়। কেন হয় দেখে নাও। কি বলে রঙিন কাঁচকে গুঁড়ো করলে সাদা দেখায়, এর কারণ হলো আলোর প্রতিসরণ, আলোর শোষণ, আলোর বিক্ষেপণ, আলোর বিচ্ছুরণ। সঠিক উত্তর কি হবে? আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণের কারণেই আলো রঙিন কাঁচকে ভাঙলে সেটা সাদা দেখায়। ওকে, খুবই ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 11। এইটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে, কোয়ান্টাম থিওরি থেকে কোশ্চেনটা আছে, দেখুন। কোশ্চেন নাম্বার 11। কি বলছে দেখে না, এখানে চারটে গ্রাফ দিয়েছে। ফটো ইলেকট্রনের গতিশক্তি ই কে এবং আপতিত বিকিরণের কম্পাঙ্ক নিউ এর লেখচিত্র হবে, কোনটা লেখচিত্র হবে দেখে না। লেখচিত্র চারটে কি দেওয়া যায় দেখুন। প্রথমটা কি আছে, এই বরাবর ই কে, কাইনেটিক এনার্জি আর ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, এটা এ দিলাম। বি কি বলেছে দেখে নাও, এটা কি দিয়েছে, ই কে ওকে, এটা সি, সিটা কি বলেছে দেখে নাও, ই কে আর নিউ, এটা ওকে, এটা দিয়েছে। আর ডিটা কি বলেছে দেখে নাও, ই কে আর নিউ, ওকে, এটা দিয়েছে। তাহলে এই চারটের মধ্যে কোনটা কোন লেখচিত্র সঠিক হয়ে যাবে। তোমার যে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্টের যে সমীকরণ আছে, যে সমীকরণ জায়গাটা দেখো, সেখানে লেখচিত্র একটা ছিল, লেখচিত্র ছিল, এটা হচ্ছে ই কে ছিল কাইনেটিক এনার্জি, আর এই বরাবর ছিল কি কম্পাউন্ড, আর এখান থেকে স্টার্টিংটা হয়েছিল, অর্থাৎ আমরা এখান থেকে সূচনা কম্পাঙ্কের বা কার্য অপেক্ষক কনসেপ্ট পেয়েছি। সে কার্য অপেক্ষক কনসেপ্টটা কি ছিল, যদি কোনো আলোক রশ্মি যার শক্তি হচ্ছে এইচ নিউ শক্তি সম্পন্ন কোনো আলোক রশ্মি যদি কোনো ধাতব পৃষ্ঠ আপতিত হয় এবং সেই ধাতব পৃষ্ঠে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন যদি ওই শক্তিটাকে গ্রহণ করে নেয়, আর ওই শক্তির কিছু অংশ সে ব্যয় করবে কি হতে, এই ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হতে, আর বাদবাকি শক্তি কি গতি শক্তি কনভার্ট করবে। আর যখন ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হবে তখন সে এখান থেকে এরম যাবে একটু, এইটা তার কার্য অপেক্ষক হবে। তাহলে এখনো পর্যন্ত কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয়নি। আলোক তড়িৎ ক্রিয়া শুরু হলে কি হয়ে যায়, কারেন্ট, বা আমরা কারেন্ট উৎপন্ন হবে, কারেন্ট পাবো। তার মানে ইলেকট্রন যখন গতিশীল হবে এখান থেকে, তখন আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয়ে যাবে। তাহলে কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন মুক্ত হলে কিন্তু কি হবে না, আমার আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে না, যখন ইলেকট্রন যাবে তখন। অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া শুরু হচ্ছে না। এরপরে যখন আমি লেখচিত্রটা এইভাবে টানবো, এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কি আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয়ে গেছে। এই পয়েন্টটা হচ্ছে কি, এই এখানে যে ফ্রিকোয়েন্সিটা, এটা কম্পাঙ্ক স্কেল, এখানে যে ফ্রিকোয়েন্সি আছে নিউ জিরো বলা, এটা কি বলা কি সূচনা কম্পাঙ্ক। ওকে, সূচনা কম্পাঙ্ক বলা হয়। ওকে, তাহলে সূচনা কম্পাঙ্ক কি, যে কোনো ধাতু কোনো আলোর ন্যূনতম যে কম্পাঙ্কে আলো, বা আমরা বলতে কোনো যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন মুক্ত হয়। এখানটাই এই পয়েন্টটাই কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া শুরু, সে বন্ধ হয়েছে বা স্টার্টিং হচ্ছে, আর সেই কম্পাঙ্ক ওটা বলা হয় কি সূচনা কম্পাঙ্ক। তাহলে আমরা যদি এই এতটুকু যদি মুছে দিই, তাহলে লেখচিত্রটা কেমন দাঁড়াবে দেখুন, এরকম টাইপ, ইকে এখানে এটা, যেটা আমি এতটুকু মুছে দিই, তার মানে এটা কার সঙ্গে সিমিলার দেখাচ্ছে, এটার সঙ্গে। অপশন ডি, অপশন ডি ইজ রাইট আনসার।
তোমরা এটা আরো ডিটেলসে বুঝতে পারো যদি তোমরা কোয়ান্টাম থিওরি চ্যাপ্টারটা আমার দেখে থাকো। আশা করা যায় যদি ওই চ্যাপ্টারটা ভালো করে দেখো এবং নিউমেরিক্যাল গুলো দেখো, তোমার এই চ্যাপ্টারে একটাও অঙ্ক আটকাবে না বা একটাও তোমার ডাউট থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 দেখেন কি বলছে, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্ক নির্ভর করে। বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্ক নির্ভর করে। তোমার কোয়ান্টাম থিওরি পরমাণু গঠন চ্যাপ্টারটা খুলে এটাও আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম। এটা সহজ, দেখুন থিওরি যদি পড়ে থাকো এটা সহজে অ্যান্সার করতে পারবে। কি বলছে, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্ক নির্ভর করে অপশন এ লক্ষ্যবস্তুর ভরের উপরে, অপশন বি লক্ষ্যবস্তুর উষ্ণতার উপরে, অপশন সি লক্ষ্যবস্তুর ভর সংখ্যার উপরে, অপশন ডি লক্ষ্যবস্তুর পারমাণবিক সংখ্যার উপরে। দেখে নাও, তোমরা যে মোজলের সূত্র দেখে থাকো, মোজলের সূত্র থেকেই এর অ্যান্সারটা পেয়ে যাবে। কারণ বৈশিষ্ট্যমূলক এক্স রে বর্ণালী কি মোজলেই এটা আর ডিসকাস বা রিসার্চ করেছিল এখানটা। ওকে, তাহলে ওখানটাই তুমি ডিটেলসে পেয়ে যাবে মোজলের সূত্র কি বলে। একদম সহজ সূত্র অনুযায়ী কি ছিল, যে মোজলি কিছু পদার্থ নিয়েছিল, তাদের কম্পাঙ্ক এবং তার পারমাণবিক গঠন নিয়ে একটা লেখচিত্র অঙ্কন করেছে এবং সেই লেখচিত্র দেখা যাচ্ছে স্ট্রেট লাইন পেয়েছিল একটা। তাহলে উনি পরবর্তীকালে এটা পর্যায় সারণী প্রত্যেকটা মৌল সায়াতে খুবই মানে মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। উনি বলেছিলেন কি, কোন পরমাণুর কম্পাঙ্কের বর্গমূল ওই পরমাণুর পারমাণবিক সংখ্যার সঙ্গে সমানুপাতিক, নিউ রুট নিউ প্রপোর্শনাল টু জেড। এটা তাহলে এখানে যে দেখতে পাচ্ছি যে এক্স রশ্মির কম্পাঙ্ক তাহলে কার উপর নির্ভর করবে, সেটা অপশন ডি লক্ষ্যবস্তুর পারমাণবিক সংখ্যার উপরে। অপশন, এটা কোশ্চেন নাম্বার কত, 12। অপশন ডি লক্ষ্যবস্তুর পারমাণবিক সংখ্যার উপর। অবশ্যই কম্পাঙ্ক কার উপর নির্ভর করবে, লক্ষ্যবস্তুর পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, পরম শূন্য উষ্ণতায়, এটা থিওরি কোশ্চেন একদম। অর্ধপরিবাহী চ্যাপ্টারে যদি আমরা প্রথম থেকে দেখে থাকো সহজে অ্যান্সার করতে পারবে। পরম শূন্য উষ্ণতায় বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা, বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা অপশন এ অসীম, অপশন বি শূন্য, অপশন সি খুবই কম, অপশন ডি পদার্থের ধর্মের উপর নির্ভর করে। তাহলে কি বলছে, পরম শূন্য উষ্ণতায়, পরম শূন্য উষ্ণতায় জানো সেটা কি, টি ইকুয়াল টু ক্যাপিটাল টি ইকুয়াল 0। ওকে, 0 কেলভিন, ক্যাপিটাল টি ইকুয়াল টু 0 কেলভিন। এইটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। তাহলে পরম শূন্য উষ্ণতায় অর্ধপরিবাহী পরিবাহিতা কি হবে, তাহলে এটা মনে রাখবে, পরম শূন্য উষ্ণতায় একটি অর্ধপরিবাহী রোধ ইনফাইনাইট হবে, অসীম হবে। এর থেকে দুটো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। দেখুন আজকে এই কোশ্চেনটা যে বলছি এখান থেকে দুটো অ্যান্সার করতে হবে। প্রথমটা কি মনে রাখবে, একটি অর্ধপরিবাহী পরম শূন্য উষ্ণতায় একটি অর্ধপরিবাহীর রোধ বা রোধাঙ্ক বলা যায় সেটা কি অসীম হয়, তাহলে এর পরিবাহিতা কি হবে, শূন্য হবে। ওকে, এর পরিবাহিতা শূন্য হবে, তাহলে অপশন বি শূন্য। সর্বদা মনে রাখবে এর পরিবাহিতা কি শূন্য হবে, পরম শূন্য উষ্ণতায় অর্ধপরিবাহীর পরিবাহিতা সর্বদা শূন্য হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 14 এবং লাস্ট কোশ্চেনে দেখুন কি বলেছে, এটা হচ্ছে কমিউনিকেশন চ্যাপ্টার থেকে যারা ইজি কোশ্চেন দেখুন। এটা একটি বিস্তার মডুলেশনের বা অ্যাম্পলিটিউড মডুলেশনের সর্বোচ্চ বিস্তার হলো 10 ভোল্ট এবং সর্বনিম্ন বিস্তার হলো 2 ভোল্ট। মডুলেশন সূচক হবে, মডুলেশন সূচক কত বা মডুলেশন ইন্ডেক্সটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। খুবই ইজি একদম। কোশ্চেন নাম্বার 14 কি বলে দেখানো, ক্যাপিটাল V0 ইকুয়াল টু 10 ভোল্ট, স্মল V0 ইকুয়াল টু 2 ভোল্ট, তাহলে বিটা কত। অপশন এ কি বলছে দেখে নাও 1/5, অপশন বি 2/3, অপশন সি কত বলছে দেখো 3/5, অপশন ডি কত বলছে দেখো 4/5। তাহলে কোনটা হবে, একদম ইজি, ফর্মুলা জানলেই হয়ে যাবে। তাহলে বিটা ইকুয়াল টু ক্যাপিটাল ভি স্মল V0 বাই ক্যাপিটাল V0। স্মল V0 হচ্ছে 2, ক্যাপিটাল V0 হচ্ছে 10, 2 5 10, তাহলে বিটা ইকুয়াল টু 1/5।
অপশন ই, অপশন ই ইজ দ্য রাইট আনসার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে আজকে তোমাদের প্রথম মডেল সেট পেপারের যে 14টা এমসিকিউ কোশ্চেনের প্রত্যেকটাই সমাধান করে দিলাম। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।